ফেলছে। এখন দেখো এখানে আমাদের কিছু ক্যানুলা এবং হচ্ছে তাদের সাইজ এবং হচ্ছে তাদের কালার দেয়া আছে। তোমাদের মাথায় সেট করে নাও আজকের পর থেকে এইটা যেন তোমার সারা জীবন অ্যাজ এ নার্স হিসেবে, শুধু নার্স না, তুমি হচ্ছে যদি নার্সিং প্রফেশনে নাও থাকো তাহলেও এই বেসিকটা তোমার মাথায় সেট করে নাও, একদম সেট করে নাও। তাহলে এখানে কি আছে, ক্যানুলার সাইজ আছে এবং কালার আছে। কোন ক্যানুলার সাইজ কত এবং কালার কি এবং এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য, এটা তোমার মাথায় সেট করে নাও আজকের পর থেকে, ঠিক আছে? আচ্ছা দেখো তাহলে ক্যানুলার সাইজ কালার এগুলো সম্পর্কে আমরা এখন দেখব। তাহলে দেখো আহ এইখানে শুরুতে যেটা আছে যে বিভিন্ন আকারের ক্যানুলার ব্যবহার, বড় গেজের ক্যানুলা। এখন দেখো আমি শুরুতেই বলছি যে হচ্ছে ক্যানুলার ক্ষেত্রে সাইজ একটা আছে, সাইজ হচ্ছে নাম্বার দ্বারা আমরা মেনশন করি, আর হচ্ছে এটা কত গেজের ক্যানুলা, জি দ্বারা আমরা হচ্ছে গেজ বুঝি, ঠিক আছে? তাহলে বড় গেজের ক্যানুলা 14 জি আর হচ্ছে 16 জি। বড় গেজের ক্যানুলা হচ্ছে 14 জি আর 16 জি। কোনটার কাজ কি আসলে? এই ধরনের ক্যানুলা দিয়ে দ্রুত গতিতে বেশি পরিমাণ তরল প্রবাহিত করা হয়। সাধারণত রক্ত সংগ্রহ, বড় পরিমাণে তরল দেয়া জরুরি অবস্থায় ব্যবহৃত হয়। তাহলে 14 জি এবং 16 জি। আচ্ছা তোমরা একটা ব্যাপার খেয়াল করো, এখানে হচ্ছে যে ক্যানুলার সাইজগুলো আছে, এই ক্যানুলার সাইজগুলোতে দেখো যে 14 জি, 16 জি এবং শেষের দিকে দেখো 24 জি, 26 জি। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে ভাইয়া 14 তো হচ্ছে ছোট সংখ্যা আর হচ্ছে 26 তো বড় সংখ্যা, তাহলে বড় গেজের ক্যানুলা 14 কিভাবে হয় আর হচ্ছে 26 গেজের ক্যানুলা ছোট কিভাবে হয়? এখন হচ্ছে এটা ক্যানুলা সাইজের উপর নির্ভর করে। এই যে তোমার 14 জি, তারপর 16 জি, এইগুলো ক্যানুলা গুলো সাইজে বড় হয়। এদের এদের হচ্ছে যে নিডেলটা আছে, এই নিডেলটা অনেক মোটা হয় এবং এটার ভিতর দিয়ে বেশি পরিমাণ তরল প্রবাহিত হয়। এই সিস্টেমে এগুলো বানানো হয়েছে। আর যেগুলো হচ্ছে ছোট আছে এগুলো সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, 24 জি, 26 জি, এগুলো বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এগুলো নিডেল গুলো সাইজে ছোট হয়। এখন তোমরা জানো বাচ্চাদের ভেইন আর হচ্ছে আহ পূর্ণবয়স্ক মানুষের ভেইন কি সেম হবে? মোটেও না। তাহলে বাচ্চাদের ভেইন যেহেতু চিকন হয়, তাহলে তাদের ক্ষেত্রে সেরকম চিকন নিডেলওয়ালা ক্যানুলা বের করা হয়েছে। আর হচ্ছে বড়দের ক্ষেত্রে বড় নিডেলওয়ালা ক্যানুলা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা এখন দেখো এখানে হচ্ছে আমাদের যে 14 জি ক্যানুলাটা আছে, 14 জির হচ্ছে রংটা কমলা রঙের। এর হচ্ছে বহির্ব্যাস হচ্ছে 2.10 মিলিমিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 45 মিলিমিটার। আর এটার ভিতর দিয়ে এটা যে নিডেলটা আছে, মিনিটে 240 মিলিলিটার তোমার ফ্লুইড প্রবাহিত হতে পারবে। তোমরা কি বুঝতেছো ব্যাপারটা? দেখো এখানে যে 14 জি বলা হয়েছে, 14 জি, 14 জির কালার কি? কমেন্ট করো সবাই। 14 জির কালার কি? 14 জির কালার হচ্ছে কমলা। এটা মাথার মধ্যে সেট করে নাও, 14 জির কালার হচ্ছে কমলা। এবং 14 জি যে ক্যানুলাটা আছে, এইটার মধ্য দিয়ে মিনিটে কত মিলিলিটার তোমার ফ্লুইড প্রবাহিত হবে? কত মিলিলিটার? বলো সবাই বলো। মিনিটে 240 মিলিলিটার ফ্লুইড প্রবাহিত হবে। তোমরা কি বুঝতেছো ব্যাপারটা? মিনিটে 240 মিলিলিটার ফ্লুইড প্রবাহিত হবে। এখন এটা ব্লাড হইতে পারে, নর্মাল স্লাইন হইতে পারে, বা অন্য কোনো মেডিসিন হইতে পারে। যদি কেউ কখনো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে থাকো, এমন এক্সপিরিয়েন্স যদি কারো থাকে, তারা অবশ্যই জানো যে হচ্ছে ক্যানুলা যখন তোমার হাতে লাগানো হয়েছিল, তখন কি করা হয়েছিল, এর ভিতরে যে মেডিসিনটা দেওয়া হয়, অনেক সময় কি ওমিপ্রাজল দেওয়া হয়, এরপরে হচ্ছে ভ্যানকোমাইসিন দেওয়া হয়, লিকুইড কিন্তু এগুলো দেওয়া হয়, ঠিক আছে? এরপরে নর্মাল স্যালাইন দেওয়া হয়। রক্ত যদি মেয়েদের ক্ষেত্রে সাধারণত অ্যানিমিয়া সমস্যা থাকে, অ্যানিমিয়া সমস্যা হলে কি করা হয়, রক্ত দেওয়া হয়। তাহলে রক্ত দেওয়ার ক্ষেত্রে এই ধরনের বড় বড় যে ক্যানুলা গুলো আছে এগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে 14 জি, এটা হচ্ছে কমলা রঙের এবং এর ভিতর দিয়ে মিনিটে 240 মিলিলিটার ফ্লুইড প্রবাহিত হয়, ঠিক আছে? আচ্ছা এরপরে আমরা আসি মাঝারি। মাঝারি রঙের যে ক্যানুলা আছে এটা হচ্ছে 16 জি। 16 জি
এখানে যে 16G আছে, 16Gর কালারটা কি বলো দেখি। 16G ক্যানুলা, 16G ক্যানুলার কালার কি? 16G ক্যানুলার কালার কি? 16G ক্যানুলার কালার হচ্ছে গ্রে বা ধূসর, ঠিক আছে। 16G ক্যানুলার কালার কি? 16G ক্যানুলার কালার হচ্ছে ধূসর। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তোমরা এখনো নার্সিং এর ক্লাস শুরুই করোনি, মানে হচ্ছে তোমাদের আগামী 6 তারিখ থেকে ক্লাস হবে। তার আগেই তোমরা এগুলো সম্পর্কে জানতেছো। তুমি যখন ক্লাসে এগুলো সম্পর্কে তোমার ফ্রেন্ডের সাথে আলোচনা করবে, তার মানে বুঝতেছো তুমি কোন লেভেলে চলে যাচ্ছ। তুমি ওদের থেকে অনেক অনেক অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছ। এটা তোমার শুধু আজকের জন্য না, এটা তোমার নার্সিং জীবনে যতদিন তুমি নার্সিং এ থাকবা ততদিন কাজে লাগবে, এবং এর বাইরেও কাজে লাগবে। তাহলে 16G ক্যানুলার রংটা কি কমেন্ট করে জানাতো। 16G ক্যানুলার রং কি? 16G ক্যানুলার রং কি? 16G ক্যানুলার রং হচ্ছে গ্রে বা ধূসর। এবং 16G ক্যানুলার ভিতর দিয়ে মিনিটে কত মিলিলিটার ফ্লুইড যায়? 16G ক্যানুলার ভিতর দিয়ে মিনিটে কত মিলিলিটার ফ্লুইড যায়? 180 মিলিলিটার। 180 মিলিলিটার, ঠিক আছে। 16G ক্যানুলার ভিতর দিয়ে মিনিটে 180 মিলিলিটার ফ্লুইড যায়। এটা কিন্তু তোমার মাঝারি সাইজের ক্যানুলা। তাহলে বড় সাইজের ক্যানুলা কোনটা ছিল আমাদের? 14G। কালার কি ছিল? কমলা। এরপরে মাঝারি সাইজের ক্যানুলা কি ছিল আমাদের? 16G। কালার কি ছিল? ধূসর। তাহলে মিনিটে কোনটার ভিতর দিয়ে কত মিলিলিটার যায়? যেটা 14G ছিল ওটার ভিতর দিয়ে মিনিটে 240 মিলিলিটার ফ্লুইড যাইতো, এবং যেটা 16G এটার ভিতর দিয়ে 180 মিলিলিটার ফ্লুইড যাবে। মাথায় সেট করে নাও। আমি কিন্তু তোমাদের হচ্ছে ক্লাসের পরে তোমাদের প্রশ্ন করবো এগুলো থেকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে ক্যানুলাটা দেখানো হয়েছে সেটা হচ্ছে 17G ক্যানুলা। সাদা, এটা সাধারণত বাংলাদেশে এভাবে মানে পাওয়া যায় না। আমরা কিন্তু শুধু বাংলাদেশে না, যেহেতু তোমাদের অনেকেরই স্বপ্ন থাকে যে তোমরা এনকেলেক্স পরীক্ষা দিবা বা হচ্ছে প্রোমেট্রিক পরীক্ষা দিবা বা সিবিটি পরীক্ষা দিবা, এগুলো সম্পর্কে হয়তো তোমাদের এখনো কোনো আইডিয়া নাই। এগুলো হচ্ছে সিবিটি পরীক্ষা, যেটা হচ্ছে ইউকের নার্স হিসেবে তুমি জব করতে পারবা, যেটা হচ্ছে এনক্লেক্স পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে তুমি আমেরিকান নার্স হিসেবে বা হচ্ছে কানাডিয়ান নার্স বা অস্ট্রেলিয়ান নার্স হিসেবে বাইরের দেশে জব করতে পারবা। এবং প্রোমেট্রিক যে এক্সামটা আছে, এই প্রোমেট্রিক এক্সাম দিয়ে তুমি সৌদি আরবের নার্স হিসেবে কাজ করতে পারবা। তো আমরা হচ্ছে পড়তেছি শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে না, আমরা একদম আন্তর্জাতিক প্রেক্ষাপটে। তুমি এমন ভাবে নিজেকে তৈরি করবা, শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্য নিজেকে তৈরি করবা, ঠিক আছে। তো আমাদের পড়াশোনা হবে ইন্টারন্যাশনাল মানে, ঠিক আছে, শুধু বাংলাদেশি প্রেক্ষাপটে না। তো এই জন্য আমরা 17G কেও নিয়ে আসছি। দেখো এখানে কালার গ্রেডিং এ কিন্তু 17G দেয়া নেই, কিন্তু আমরা যখন পড়তেছি তখন কি করছি, তখন আমরা 17G নিয়ে আসছি। এটা তোমাদের মানে স্ট্যান্ডার্ড মানের নার্সিং স্টাফ হিসেবে গড়ে তোলার জন্য, ঠিক আছে। তো 17G, 17G যেটা আছে এটা কালার হয় সাদা কালার, এবং এর ভিতর দিয়ে মিনিটে 130 130 মিলিলিটার ফ্লুইড যায়। তাহলে 17G ক্যানুলার কালার কি? সবাই কমেন্ট করো তো। 17G ক্যানুলার কালার কি? আচ্ছা, 17G ক্যানুলার কালার হচ্ছে সাদা, এবং এর ভিতর দিয়ে মিনিটে কত মিলিলিটার ফ্লুইড যাবে? মিনিটে 130 মিলিলিটার ফ্লুইড যাবে। দেখো আমাদের লক্ষ্য তোমাদের আন্তর্জাতিক মানের নার্স হিসেবে গড়ে তোলা, ঠিক আছে। এরপরে যে ক্যানুলাটা আছে সেটা হচ্ছে 18G ক্যানুলা। আহ 18G ক্যানুলার রংটা কি সবাই বলো দেখি। 18G ক্যানুলার রংটা কি? 18G ক্যানুলার রং কি? 18G যে ক্যানুলাটা আছে আমাদের, 18G ক্যানুলার রং হচ্ছে গ্রিন। এবং এর ভিতর দিয়ে মিনিটে কত মিলিলিটার ফ্লুইড যায়? মিনিটে কত মিলিলিটার ফ্লুইড যায় 18G ক্যানুলার ভিতর দিয়ে? মিনিটে 90 ml পার মিনিট, ঠিক আছে। মিনিটে 90 মিলিলিটার ফ্লুইড যায়। এই যে 18G ক্যানুলাটা আছে, তোমরা এখন ভাবতেছো যে ভাইয়া
ক্যানুলা তো অনেকগুলো মানে হচ্ছে বললাম যে 14G, 16G, 18G, 17G। এখন কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ বা চাকরির পরীক্ষায় কিভাবে প্রশ্ন হয় যদি একটু বলতেন। তোমরা সবাই জানো, তোমরা যারা ডিপ্লোমা আছো বা মিডওয়াইফারি আছো তাদের হচ্ছে 3 বছরের কোর্স, এবং বিএসসি হচ্ছে 4 বছরের কোর্স, এবং ইন্টার্ন 6 মাস সবার। তো এই ইন্টার্নের পর তোমাদের একটা পরীক্ষা হয়, সেটা হচ্ছে লাইসেন্স পরীক্ষা। এই লাইসেন্স পরীক্ষাটা কি? লাইসেন্স পরীক্ষা হচ্ছে তুমি যেমন এখন অ্যাডমিশন পরীক্ষা দিয়ে নার্সিং এ চান্স পাইছো, তো তোমার এই কোর্স শেষ হওয়ার পর তোমাকে আবার একটা পরীক্ষা দিতে হবে, যার মাধ্যমে তুমি বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল, যেটা বিএনএমসি, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল, বিএনএমসি, এই বিএনএমসি পুরো বাংলাদেশের যত নার্স আছে সবাইকে লাইসেন্স দিয়ে থাকে, লাইসেন্স দিয়ে থাকে। তখন এই লাইসেন্স পরীক্ষার একটা প্রশ্ন হচ্ছে 18G ক্যানুলার ভিতর দিয়ে মিনিটে কত মিলিলিটার ফ্লুইড প্রবাহিত হয়। তাহলে তোমরা এখন এটা জানতেছো, তাহলে তোমাদের কি আর লাইসেন্স পরীক্ষায় সমস্যা হবে? আশা করি সমস্যা হবে না। সবাই কমেন্ট করো যে 18G ক্যানুলার ভিতর দিয়ে কত মিলিলিটার ফ্লুইড মিনিটে যায়। এবং আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য যদি তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই 18G ক্যানুলা যেটা আছে, এই 18G ক্যানুলা সাধারণত কি কাজে ব্যবহার করা হয়? এই 18G ক্যানুলাটা সাধারণত ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত 18G ক্যানুলা ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোন কাজে ব্যবহার করা হয় 18G ক্যানুলা? বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছি, যে বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে 18G ক্যানুলা অ্যাভেলেবল, এবং হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে সাধারণত 18G যে ক্যানুলাটা আছে এটা ব্যবহার করা হয়। এটার রং হচ্ছে সবুজ কালার, এবং এর ভিতর দিয়ে মিনিটে 90 মিলিলিটার ফ্লুইড প্রবাহিত হয়। তাহলে 18G যে ক্যানুলাটা আছে এটার ভিতর দিয়ে সাধারণত কি দেয়া হয়? ব্লাড দেয়া হয়। তোমরা দেখবা অনেক হচ্ছে অ্যাক্সিডেন্টের পেশেন্ট বা হচ্ছে অ্যানিমিয়ার পেশেন্ট, এদের হচ্ছে ব্লাডের যখন প্রয়োজন হয়, তখন আমরা যে ব্লাড দেই, যে ক্যানুলার মাধ্যমে দেই, সেটা হচ্ছে এই 18G ক্যানুলা। সুস্মিতা সাবরিন, ব্লাড ট্রান্সফিউশন, হ্যাঁ ও বলছে ব্লাড ট্রান্সফিউশন, তাহলে এটা মাথায় সেট করে নাও। বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত 18G যে ক্যানুলাটা আছে এটার ভিতর দিয়ে ব্লাড ট্রান্সফিউশন করা হয়। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। আচ্ছা, এরপরে ছোট গেজের ক্যানুলা। ছোট গেজের ক্যানুলা কোনগুলো? ছোট গেজের ক্যানুলা হচ্ছে 20G, 22G, 24G, 26G। এই ক্যানুলাগুলোর কাজ কি আসলে? এই ক্যানুলাগুলো সাধারণত শিশু, বয়স্ক বা শিরা ছোট হলে ব্যবহৃত হয়। এখন দেখো, বাচ্চাদের হচ্ছে ভেইন অনেক চিকন থাকে এবং ছোট থাকে, তাহলে বয়স্কদের ক্ষেত্রে কি হয় আসলে? বয়স্কদের তো ভেইন মোটা হওয়ার কথা, তাই না? এমনটা তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে। কিন্তু তোমরা খেয়াল করে দেখো, তোমাদের দাদা দাদি, নানা নানি, আশেপাশে যারা বয়স্ক আছে, তাদের বয়স বাড়ার সাথে সাথে তাদের কিন্তু স্কিন কি হয়? কুঁচকে যায়, ঠিক আছে? তো তাদের ক্ষেত্রে ভেইনটা কি হয়ে যায়? চিকন হয়ে যায়, ঠিক আছে? তো এদের ক্ষেত্রে আমরা যে ক্যানুলাগুলো ব্যবহার করব সাধারণত বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে, বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে আমরা এই ছোট গেজের ক্যানুলাগুলো ব্যবহার করব। তাহলে এগুলোর কাজ কি আসলে? তো এগুলো হচ্ছে কম পরিমাণে তরল দেওয়া বা সংবেদনশীল শিরায় ব্যবহারের জন্য উপযুক্ত। আহ তোমরা তো হচ্ছে ক্লিনিক্যাল প্লেসমেন্ট সম্পর্কে কোনো আইডিয়া নাই, একটু আইডিয়া দিয়ে রাখি। সাধারণত বাচ্চাদের যে ওয়ার্ড আছে এটাকে পেডিয়াট্রিক ওয়ার্ড বলে বা নিওনেটাল ওয়ার্ড বলে। তো এই পেডিয়াট্রিক এবং নিওনেটাল ওয়ার্ডগুলোতে সাধারণত এই ছোট ছোট ক্যানুলাগুলো ব্যবহার করা হয়, এবং তাদের হাতে ভেইন পাওয়া যায় না। একটা বাচ্চা জন্মের পরেই তার হাতে যদি ক্যানুলা করার প্রয়োজন হয়, তাহলে এই ক্যানুলা তুমি কিভাবে করবা? তো তাদের ক্ষেত্রে হাতে হচ্ছে ভেইন খুঁজে পাওয়া যায় না, এবং হাতে ভেইন খুঁজে না পাওয়া গেলে তাদের হচ্ছে পায়ে ক্যানুলা করা হয়, বা হচ্ছে মাথায়, এবং এই একদম এই জায়গায় যেখানে ভেইন ভিজিবল হবে এই জায়গায় ক্যানুলা করা হয়। তোমরা খেয়াল করে দেখবা অনেক বাচ্চার, ফেসবুক তো সবাই চালাও, তো দেখবা অনেক বাচ্চার হচ্ছে মাথায় ক্যানুলা করা বা পায়ে ক্যানুলা করা বা হচ্ছে এরকম হাতে ক্যানুলা করা। দেখো আমার ভেইন কিন্তু ভিজিবল আছে। ঠিক আছে। তো এখন আমরা দেখব কোন গেজের ক্যানুলার কাজ কি এবং কোনটার কালার কি। আমরা কালার গ্রেডিং এবং হচ্ছে কাজটা এবং হচ্ছে কত মিলিলিটার ফ্লুইড প্রবাহিত হয় এটাও আমরা দেখব। তো 20 গেজের যে ক্যানুলাটা আছে এটার হচ্ছে কালার গোলাপি। 20 গেজের ক্যানুলার কালার কি? গোলাপি।
বা পিঙ্ক, ঠিক আছে, এটার ভিতর দিয়ে মিনিটে 60 ml, মিনিটে 60 ml পার মিনিট ফ্লুইড প্রবাহিত হয়, ঠিক আছে। এরপরে যে 22G ক্যানুলাটা আছে, 22G ক্যানুলাটার কালার হচ্ছে ব্লু, ঠিক আছে। 22G ক্যানুলার কালার কি? কমেন্ট করো। 22G ক্যানুলার কালার কি? 22G ক্যানুলার কালার কি? 22G ক্যানুলার কালার হচ্ছে ব্লু, এবং এর ভিতর দিয়ে মিনিটে কত মিলিলিটার ফ্লুইড প্রবাহিত হয়? 22G ক্যানুলার ভিতর দিয়ে মিনিটে 36 ml পার মিনিট। তাহলে 22G ক্যানুলার ভিতর দিয়ে 36 ml পার মিনিট ফ্লুইড প্রবাহিত হয়, ঠিক আছে। এখন দেখো তুমি হচ্ছে শুরুতে যখন দেখছো, শুরুতে আমাদের ছিল হচ্ছে 14G 16G, এগুলোর ভিতর দিয়ে 180 ml ফ্লুইড এরকম প্রবাহিত হতো। কিন্তু যখনই হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে বা বয়স্কদের ক্ষেত্রে দেখতেছো, তখন তাদের কি ভেইনগুলো অনেক চিকন থাকে, তো এই ক্ষেত্রে আমরা এই 180 ml ফ্লুইড তো একবারে দিতে পারবো না, তখন কি হবে? তখন ভেইন ফুলে যাবে, তখন হচ্ছে ভেইন ফুলে যাবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা ছোট গেজের ক্যানুলা ব্যবহার করব, এবং এগুলোর ভিতর দিয়ে দেখো খুবই কম পরিমাণে ফ্লুইড প্রবাহিত হয়। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তো তোমরা কিন্তু এই যে কালার গ্রেডিং এবং হচ্ছে কত মিলিলিটার ফ্লুইড যায় এবং কোনটার কাজ কি, কোনটা কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এগুলো মাথায় সেট করে নাও। যেহেতু এই ব্লু কালারটা আসছে, এই ব্লু কালারটা নিয়ে আরেকটা কথা না বললেই নয়। তোমরা হচ্ছে সাধারণত সিসিইউ, ঠিক আছে, সিসিইউ ওয়ার্ডের নাম শুনছো? সিসিইউ এর ফুল মিনিং কি? সবাই কমেন্ট করো তো। সিসিইউ এর ফুল মিনিং কি? যদি জেনে থাকো কমেন্ট করো। সিসিইউ এর ফুল মিনিং কি? যারা জানো না তারা জেনে নিবা, ঠিক আছে, আমি এটা বলতেছি না। তো সিসিইউ ওয়ার্ডে ব্লু কোড, BLUECODE, ব্লু কোড নামে একটা কোড থাকে। তো সিসিইউ ওয়ার্ডে ব্লু কোড নামে যে কোডটা থাকে, এটা দ্বারা আসলে কি বোঝায়? যখন একজন পেশেন্টের হার্ট অ্যাটাক হয়, তখন তাকে এই হার্ট অ্যাটাকের প্রাথমিক চিকিৎসা হিসেবে বা ট্রিটমেন্ট হিসেবে আমরা সিপিআর দিয়ে থাকি। তোমরা সবাই জানো, আহ, বেশ কিছুদিন আগে তামিম ইকবালের যখন হচ্ছে হার্টে রিং পরানো হলো, তার আগে কিন্তু তাকে সিপিআর দেওয়া হয়েছিল। তোমরা এটা জানো বা সিপিআর সম্পর্কে সবার ধারণা আছে? এখন আবার হচ্ছে তোমাদের একটা প্রশ্ন ছুড়ে দেই, সিপিআর এর পূর্ণরূপ কি? সিপিআর এর পূর্ণরূপ কি? সিপিআর এর পূর্ণরূপ কি? সিপিআর এর পূর্ণরূপ কি? এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা বলতেছি আমি। এই যে সিসিইউ, সিপিআর, এগুলো হচ্ছে বেসিক, ঠিক আছে, এগুলো বেসিক, এগুলো সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। সিপিআর এর পূর্ণরূপটা কি, এটা তোমরা সার্চ দিয়ে জেনে নিবা, ঠিক আছে। একজন কোর্সে কমেন্ট করছে যে সামিরা বিনতে সাম্য, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, গুড, ঠিক আছে। তো সিপিআর এর পূর্ণরূপ কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। এটা কি করা হয়? যখনই কেউ হচ্ছে হার্ট অ্যাটাক করে, বা হচ্ছে তার আর কোনো সেন্স নাই বা সেন্স লেস হয়ে গেছে, নিঃশ্বাস নেই, তো তাকে হচ্ছে প্রাথমিক ট্রিটমেন্ট হিসেবে আমরা কি করতে পারি? সিপিআর দেওয়ার অনেকগুলো নিয়ম আছে, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে শুধু এটুকু মনে রাখো যে সিপিআর কি এবং কেন দেওয়া হয়। সিপিআর হচ্ছে সাধারণত একটা পেশেন্টের প্রাথমিক জীবন রক্ষাকারী হিসেবে ব্যবহার করা হয়। সাধারণত দুই হাত, আমি যদি পেনটা রেখে দিই তাহলে দুই হাত, বাম হাতের উপর ডান হাত এভাবে রেখে ইন্টারলক করতে হয়। ইন্টারলক করে পেশেন্টের যে স্টারনাম আছে, তোমাদের স্টারনামের উপর এভাবে তাকে প্রেস করা হয়, এভাবে তাকে প্রেস করা হয়, এবং মিনিটে 100 বার প্রেস করা হয়। 1 মিনিটে 100 বার প্রেস করা হবে, এবং প্রতি 30 বার যখন প্রেস করা হবে, 30 বার প্রেস করার পর পেশেন্টের মাউথ টু মাউথ কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিতে হবে তোমাকে, মাউথ টু মাউথ কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিতে হবে। তাহলে সিপিআর এর যে রেশিওটা আছে, সিপিআর এর রেশিওটা হচ্ছে 30:2, ঠিক আছে। মানে প্রতি
30টা সিপিআর দেওয়ার পর, প্রতি 30টা সিপিআর দেওয়ার পর তোমাকে মাউথ টু মাউথ 2বার পেশেন্টের কৃত্রিম শ্বাস দিতে হবে। এগুলো মাথায় রাখো। এগুলো যদিও আজকের টপিক না, কিন্তু টপিকের সাথে টপিক চলে আসে, ঠিক আছে? এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে তোমার শুধু আজকের জন্য না, আমরা কিন্তু তোমাদের হচ্ছে শুধুমাত্র ফার্স্ট ইয়ারের জন্য পড়াচ্ছি এমন না, এটা তোমার বেসিক। এটা দিয়ে তুমি তোমার হচ্ছে সব ধরনের এক্সামে এই প্রশ্নগুলো পাবা, ঠিক আছে? তো ব্লু কোডটা কি? যখনই কোনো পেশেন্ট হচ্ছে হার্ট অ্যাটাক করে বা হচ্ছে তার শ্বাস আর নেই বললেই চলো, নেই বললেই চলে, তখন হচ্ছে এই ব্লু কোডে সিসি ওয়ার্ডে একটা বাটন থাকে, তখন ওই বাটনে প্রেস করা হয়। তখন তাৎক্ষণিকভাবে যে প্রাইমারি হেলথ কেয়ার টিম আছে, ডক্টর, নার্স, তারপরে ওয়ার্ড বয়, এনারা সাথে সাথে ওয়ার্ডে চলে আসে এবং ডিফিব্রিলেটর মেশিন, যেটাকে হচ্ছে শক দেওয়া হয়, এই শক মেশিন তারপরে সিপিআর সবকিছু ম্যানেজ করা হয় এবং হচ্ছে পেশেন্টের জীবন রক্ষার কাজে পুরো টিম একসাথে কাজ করে, ঠিক আছে? আর নার্সিং কিন্তু অবশ্যই একটা টিম ওয়ার্ক, ঠিক আছে? তুমি একা কোনো কিছু করতে পারবে না, তুমি কিন্তু প্রেসক্রাইব করতে পারবে না। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে ডক্টরের যে প্রেসক্রিপশন আছে এই প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিন রোগীকে দেয়া, ঠিক আছে? এটা মাথায় রাখো। তো আমরা কইছিলাম, আমরা ছিলাম হচ্ছে 22 জি যে ক্যানুলাটা আছে এটাতে ছিলাম। এরপরে 24 জি, 24 জি ক্যানুলার কালার কি? সবাই কমেন্ট করো, 24 জি ক্যানুলার কালার কি? 24 জি ক্যানুলার কালার কি? এবং 24 জি ক্যানুলার ভিতর দিয়ে মিনিটে কত মিলিলিটার ফ্লুইড প্রবাহিত হয়? 24 জি ক্যানুলা, একজন বেগুনি বলছো, টিনা দাস, না বেগুনি না। 24 জি ক্যানুলার কালার হচ্ছে হলুদ বা ইয়েলো, ঠিক আছে? এবং এর ভিতর দিয়ে মিনিটে 20 মিলিলিটার ফ্লুইড প্রবাহিত হয়। এর আগে একজন কমেন্ট করছিল যে ভাইয়া বহিঃব্যাস, দৈর্ঘ্য এগুলো লাগবে কিনা? এগুলো তোমার বেসিক স্ট্রং রাখার জন্য মনে রাখতে পারো, কিন্তু এগুলো হচ্ছে পরীক্ষায় ওইভাবে আসে না। তোমার মেইন কাজ হচ্ছে কালার মনে রাখা, আর হচ্ছে কত মিলিলিটার ফ্লুইড যাবে এটা মনে রাখা, এবং কোনটা কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং কোন কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে বহিঃব্যাস এবং হচ্ছে যে দৈর্ঘ্য আছে, এটা যদি তুমি স্কিপ করতে চাও করতে পারো, ঠিক আছে? এরপরে 26 জি ক্যানুলা, সব থেকে ছোট ক্যানুলা কত? এটা একটা প্রশ্ন, ঠিক আছে? সব থেকে ছোট ক্যানুলা কত জি? 26 জি। কালার কি? কালার হচ্ছে বেগুনি, ঠিক আছে? এটা বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন বাচ্চার তো আবার প্রকারভেদ আছে, এটা কি তোমরা জানো? জানো না মেবি। দেখো, বাচ্চার প্রকারভেদ আছে। 0 থেকে 28 দিন পর্যন্ত, 0 থেকে 28 দিন পর্যন্ত যাদের বয়স, তাদেরকে নিওন্যাটাল বলা হয়। তাদেরকে কি বলা হয়? নিওন্যাটাল বলা হয়, ঠিক আছে? 0 থেকে 28 দিন পর্যন্ত যাদের বয়স তাদেরকে কি বলা হয়? নিওন্যাটাল বলা হয়। নিউন্যাটাল না, নিওন্যাটাল, NEO। সুস্মিতা সাবরিন লিখছো নিউন্যাটাল, নিউন্যাটাল না, নিওন্যাটাল। ওকে, তাহলে 0 থেকে 28 দিন পর্যন্ত যে বাচ্চাদের বয়স, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমরা এই 26 জি বা বেগুনি কালারের ক্যানুলা ব্যবহার করব, ঠিক আছে? তোমাকে কিন্তু ওয়ার্ডে বলবে না যে হচ্ছে বেগুনি কালারের হচ্ছে ক্যানুলাটা নিয়ে আসো, তোমাকে বলবে 26 জি ক্যানুলা নিয়ে আসো। তোমাকে মাথায় রাখতে হবে যে 26 জি ক্যানুলা মানেই বেগুনি, তুমি গিয়েই বেগুনি কালারটা নিয়ে আসবা, ঠিক আছে? তোমাদের কাছে প্রশ্ন থাকবে এখন যে হচ্ছে 0 থেকে 28 দিন পর্যন্ত তো হচ্ছে বাচ্চাদের নিওনেটাল বলা হয়, তাহলে 1 মাস থেকে 4 বছর পর্যন্ত বাচ্চাদের কি বলা হয়? আহ আচ্ছা না, এরপরে তোমরা হচ্ছে একটু সার্চ করে জেনে নিবা যে নিওনেটাল তো হচ্ছে 0 থেকে 28 দিন পর্যন্ত। ইনফ্যান্ট কাদের বলে? ইনফ্যান্ট, ইনফ্যান্ট কাদের বলে? এরপরে হচ্ছে টোডলার কাদের বলে? দেখো, মানুষের জীবনচক্রে অনেকগুলো ধাপ থাকে। এই ধাপগুলোর মধ্যে প্রাথমিক যে ধাপগুলো সেগুলো হচ্ছে নিওনেটাল, ইনফ্যান্ট, টোডলার এবং চিলড্রেন। এরপরে আসবে তোমার হচ্ছে আর্লি
এরপরে আসবে তোমার অ্যাডোলেসেন্স, এরপরে আর্লি চাইল্ডহুড, মিডল চাইল্ডহুড এবং হচ্ছে ওল্ড স্টেজ যেটা আছে, ঠিক আছে। মানুষের অনেকগুলো স্টেজ আছে, ঠিক আছে। তাহলে 4 বছর বয়স পর্যন্ত টডলার, একজন প্রশ্ন করছো আবার, তুমি একটু জেনে নিবা, ঠিক আছে। আচ্ছা, কাজের ব্যস্ততার জন্য লেটে আসতে হলো, সমস্যা নাই, আমরা যেগুলো করছি এগুলো তো রেকর্ডে থাকবে, পরে দেখে নিও। তাহলে নিওনেটাল হচ্ছে 0 থেকে 28 দিন পর্যন্ত, ইনফ্যান্ট কত থেকে কত বছর বয়স পর্যন্ত, এরপরে যে টোডলার আছে কত থেকে কত বছর পর্যন্ত, এরপরে চিলড্রেন, এরপরে আসবে তোমার অ্যাডোলেসেন্স, এরপরে আসবে হচ্ছে আর্লি অ্যাডাল্টহুড, মিডল অ্যাডাল্টহুড, লেট অ্যাডাল্টহুড। তাহলে একটা মানুষের জীবন চক্র দেখছো কতগুলো ধাপে বিভক্ত। একজন জন্মগ্রহণ করছে তার একটা স্টেজ, একটু বড় হয়েছে তার একটা স্টেজ, যখন খেলাধুলা করবে বুঝতে শিখবে তার একটা স্টেজ, যখন হচ্ছে স্কুলে যাবে তার একটা স্টেজ, যখন বয়সন্ধিকাল শুরু হবে তার একটা স্টেজ, যখন হচ্ছে হাই স্কুলে যাবে তার একটা স্টেজ, যখন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যাবে তার একটা স্টেজ, যখন জব করবে তার একটা স্টেজ, এবং যখন জব থেকে রিটায়ার্ড করবে তার একটা স্টেজ। মানুষের জীবনচক্র এভাবেই একটা ধাপ অনুসরণ করে, ঠিক আছে। তোমরা সবাই জেনে নিবা যে নিওনেটাল, ইনফ্যান্ট, টোডলার, চিলড্রেন, অ্যাডোলেসেন্স, আর্লি অ্যাডাল্টহুড, মিডল অ্যাডাল্টহুড, লেট অ্যাডাল্টহুড, এগুলো সম্পর্কে জেনে নিবা, ঠিক আছে। ভাইয়া আপনি বলেন, আমি যদি সব বলে দেই তাহলে তোমাদের কাজ কি? তোমাদের তো কাজ দিতে হবে, তাই না? কাজ না দিলে তো স্টুডেন্ট পড়াশোনা করবে না। এটা জেনে নিবা, ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। আচ্ছা, আমরা তো হচ্ছে ক্যানুলা সম্পর্কে জানলাম, ক্যানুলার হচ্ছে বেসিক যে পার্টগুলো ছিল এগুলো সম্পর্কে জানলাম, কোনটা কি কাজে ব্যবহার করা হয় এটা সম্পর্কে জানলাম। এরপরে আসি যে ক্যানুলা নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়, রোগীর বয়স দেখো। শিশুদের জন্য সাধারণত ছোট গেজের ক্যানুলা ব্যবহার করা হয়। শিরার আকার, শিরা যত বড় হবে তত বড় গেজের ক্যানুলা ব্যবহার করা হবে। এটা তোমরা সবাই জানো, সবার ভেইন সেম না, ঠিক আছে। এরপরে দেওয়া হবে এমন তরলের ধরন, সাধারণত ঘন তরল বা বড় কণিকাযুক্ত তরলের জন্য বড় গেজের ক্যানুলা ব্যবহার করা হয়। এবং হচ্ছে প্রবাহের হার, দ্রুত গতিতে বেশি পরিমাণ তরল দেওয়ার জন্য বড় গেজের ক্যানুলা ব্যবহার করা হয়। তাহলে বড় গেজের ক্যানুলার কাজগুলো সম্পর্কে আশা করি বুঝতে পারছো। এরপরে আইভি ক্যানুলা দেওয়ার পদ্ধতি, তুমি হচ্ছে ক্যানুলা কিভাবে করবা, এর জন্য তোমাকে কি করতে হবে, প্রয়োজনীয় সরঞ্জাম যেগুলো লাগবে, যেমন আইভি ক্যানুলা লাগবে, টুর্নিকেট। টুর্নিকেটটা কি আসলে, যখনই তোমার ক্যানুলা করবে তোমার হাতের উপরে এখানে হচ্ছে বাঁধা হবে, ঠিক আছে, এখানে বাঁধা হবে, বাঁধার পরে তোমার ভেইনটা ভিজিবল করা হবে। তো এইটাকে টুর্নিকেট বলা হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে টুর্নিকেট বলতে যে স্যালাইন সেট আছে না, এই স্যালাইন সেট কেটে তোমার হচ্ছে হাতটা বাঁধা হবে, এরপরে হচ্ছে ভেইন ভিজিবল করা হবে। কিন্তু অনেক হাসপাতালে টুর্নিকেট হিসেবে আলাদা টুর্নিকেট পাওয়া যায়, তোমরা সার্চ দিয়ে দেখবা টুর্নিকেট, টুর্নিকেট কেমন হয়, ঠিক আছে। এরপরে বড় গেজের এরপর অ্যান্টিসেপটিক। অ্যান্টিসেপটিক কেন লাগবে, তুমি যে ক্যানুলা করতে যাবা, তুমি তো আসলে পেশেন্টের উপকার করবে না অপকার করবা? অবশ্যই উপকার করবা। তো তোমার হাতে তো রোগ জীবাণু থাকতেই পারে বা পেশেন্টের স্কিনে জীবাণু থাকতেই পারে, তুমি যখন ক্যানুলা করবা এই জন্য কি করতে হবে, এই জন্য তোমাকে আগে পরিষ্কার করতে হবে, ওয়াশ করে নিতে হবে অ্যান্টিসেপটিক দিয়ে, ঠিক আছে। এরপরে গ্লাভস পরতে হবে তোমাকে কিন্তু অবশ্যই, না হলে তো তোমার হাতে জীবাণু লেগে থাকবে, এই জীবাণু তো পেশেন্টের শরীরে যাবে, ঠিক আছে। এরপরে রোগীকে শুয়ে থাকার জন্য বলতে হবে, এবং হাতে ক্যানুলা যে হাতে ক্যানুলা করা হবে সে হাতটি নিচে রাখতে হবে, রোগীর সাথে কথা বলে তাকে শান্ত করতে হবে। এখন দেখো, তুমি গিয়েই বললা আপনাকে মেডিসিন দিতে হবে, হাত দেন ক্যানুলা করি, এমন বললে পেশেন্ট তো তোমাকে মার দেবে, ঠিক আছে। তো পেশেন্টের সাথে অ্যাসার্টিভ কমিউনিকেশন, থেরাপিউটিক কমিউনিকেশন করতে হবে তোমাকে। স্লো হয়ে গেছে মানে তোমার নেট স্লো ভাইয়া, রিদওয়ান, তোমার নেট স্লো, ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্যানুলা করার ক্ষেত্রে কি করতে হবে, রোগীর সাথে গিয়ে আগে বলতে হবে, সালাম দিবা প্রথমে। দেখো থেরাপিউটিক কমিউনিকেশন কি, থেরাপিউটিক কমিউনিকেশন হচ্ছে তুমি অ্যাজ এ নার্স হিসেবে একজন পেশেন্টকে কিভাবে ম্যানেজ করবা, এটা হচ্ছে তোমার অ্যাসার্টিভ কমিউনিকেশন বা থেরাপিউটিক কমিউনিকেশন, ঠিক আছে। থেরাপিউটিক কমিউনিকেশন খুবই গুরুত্বপূর্ণ, পেশেন্টকে তোমার নিজের মনে করতে হবে, ঠিক আছে। সিম্প্যাথি আর ইমপ্যাথি, সিম্প্যাথি আর ইমপ্যাথি কথাটা কি তোমরা বোঝো? দেখো সিম্প্যাথি হচ্ছে কারো খারাপ লাগা দেখে তোমার খারাপ লাগতেছে, এটাকে বলা হয় সিম্প্যাথি। এবং ইমপ্যাথি ব্যাপারটা কি, ইমপ্যাথি ব্যাপারটা হচ্ছে তার কেমন খারাপ লাগতেছে তার জায়গায় নিজেকে কল্পনা করবা,
তার জায়গায় নিজেকে কল্পনা করলে তুমি যে ফিলটা পাবা এইটা হচ্ছে ইমপ্যাথি। তাহলে সিম্প্যাথি আর ইমপ্যাথি কি বুঝছো? এটা হচ্ছে তোমাদের হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্সে তোমরা পড়বা, ঠিক আছে? তো সিম্প্যাথি ইমপ্যাথি দুইটাই থাকতে হবে অ্যাজ এ নার্স হিসেবে। তো এজন্য রোগীর কাছে যাবা, সালাম দিবা যে আসসালামু আলাইকুম আঙ্কেল বা আন্টি, আপনার মেডিসিন দেওয়ার সময় হয়ে গেছে, আপনার ক্যানুলা করতে হবে, আপনি কি ক্যানুলা করতে ইচ্ছুক? আপনি যদি ইচ্ছুক হন আমরা সব সরঞ্জাম নিয়ে আসছি, ক্যানুলাটা করে দেব, কোনো ব্যথা পাবেন না। এভাবে তাকে বোঝাতে হবে। পেশেন্ট ম্যানেজ করা অনেক ইজি আবার অনেক টাফ, ঠিক আছে? তোমরা হচ্ছে মাঝে মধ্যে নিউজ দেখবা যে হচ্ছে রুগীর হাতে নার্স মার খায়, ডাক্তার মার খায়। কেন খায়? ব্যবহারের কারণে, ঠিক আছে? ব্যবহারই বংশের পরিচয়। তো তোমার ব্যবহার খারাপ করা যাবে না, ঠিক আছে? সবসময় ঠান্ডা মাথায় সবকিছু ম্যানেজ করতে হবে। আচ্ছা, এরপরে শিরা নির্বাচন। কোন শিরা ব্যবহার করা হবে তা নির্ধারণ করতে হবে। সাধারণত হাতের পেছনের বা কোণের দিকে শিরা ব্যবহার করা হবে। এই শিরাকে উঁচু করে রাখার জন্য টুর্নিকেট ব্যবহার করতে হবে, এতে শিরাগুলো ফুলে উঠবে। তাহলে ক্যানুলা কোথায় কোথায় করবা? ক্যানুলা কোথায় কোথায় করবা দেখো, আমার হচ্ছে এখানে কিন্তু ভিজিবল আছে, তার মানে আমার এখানে করা যাবে। যদি এখানে তুমি ভিজিবল না পাও এবং ভেইন অনেক চিকন হয়, তাহলে তুমি এদিকে ট্রাই করবা। এবং হচ্ছে দেখো এখানে করলে এইদিকে যে ভেইন আছে এগুলোতে করতে পারবা, ঠিক আছে? তোমাকে দেখতে হবে কোথায় ভেইন ভিজিবল। এরপরে তোমাকে কি করতে হবে? শিরা পরিষ্কার, শিরা এবং এর আশেপাশের এলাকাটি অ্যান্টিসেপ্টিক দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এরপরে ক্যানুলার সন্নিবেশ, ক্যানুলার সুচটি শিরার দিকে 45 ডিগ্রি কোণে ধরে সাবধানে ইনসার্ট করতে হবে, ঠিক আছে? তাহলে সরাসরি তুমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু করতে পারবে না, সবকিছুর একটা নিয়ম থাকে। তাহলে এটা মনে করো আমার হাত, ক্যানুলা করবো আমি, আমি কি সরাসরি এভাবে ক্যানুলা করতে পারবো? তাহলে তো আমার হাত একদম ছিদ্র হয়ে যাবে, এমনটা করা যাবে না। তোমাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে ক্যানুলা করতে হবে, ঠিক আছে? ভেইনের ভিতর দিয়ে। তাহলে যখন রক্ত ক্যানুলা দিয়ে বের হবে তখন সুচটি বের করে নিতে হবে এবং ক্যানুলা ওভারকে শিরায় দিতে হবে। তারপরে টুর্নিকেট সরিয়ে রাখতে হবে। দেখো তোমার ক্যানুলা করা শেষ, টুর্নিকেটটা খুলে ফেলতে হবে। না হলে টুর্নিকেট যদি না খুলো, ক্যানুলা করার পর কিন্তু একদম ব্লাড ফ্লো হয়ে যাবে, একদম রক্ত দিয়ে বিছানা মাখা হয়ে যাইতে পারে, ঠিক আছে? এজন্য ক্যানুলা করার সাথে সাথে তোমাকে টুর্নিকেটটা খুলে রাখতে হবে এবং সিকিউর করতে হবে, টেপ দিয়ে ক্যানুলাটাকে আটকায় রাখতে হবে, ঠিক আছে? এরপরে ফ্লাশ। ফ্লাশ দেয়া কি আসলে? তুমি যে ক্যানুলাটা করলা, তুমি যে ক্যানুলাটা করলা এই ক্যানুলার ভিতরে তো রক্ত আসছে। তো রক্ত যদি কোনো জায়গায় থাকে সেটা তো জমে যায়। কিসের কারণে রক্ত জমে যায়? কমেন্ট করো তো, কিসের কারণে রক্ত জমে যায়? আমিনুল ইসলাম কমেন্ট করছো, ভাইয়া মাথা ঠান্ডা রাখার কোনো ঔষধ আছে? হাসপাতালে আইসো ভাইয়া তুমি, তোমার মাথা ঠান্ডা করে দেবো না। আচ্ছা, আমি বলছি যে হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি? অনুচক্রিকা, থ্রোম্বোপ্লাস্ট। একজন হেপারিন বলছো না, হেপারিন রক্ত তরল করে, হেপারিন রক্ত তরল করে। তাহলে কি করতে হবে? তো ক্যানুলা করার পর ক্যানুলাতে তো রক্ত আসবে, তো এখানে রক্তটা তো জমে যাইতে পারে, এজন্য তোমাকে কি করতে হবে? সিরিঞ্জ নিয়ে যাইতে হবে, সিরিঞ্জের মধ্যে নর্মাল স্যালাইন নিয়ে যাইতে হবে, নর্মাল স্যালাইন দিয়ে রক্ত যেটা ক্যানুলাতে আসছিল ওইটা ভিতরে ঢুকাই দিতে হবে, ঠিক আছে? তাহলে ক্যানুলাটা পরিষ্কার থাকবে।